আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী মোদি আর ইতালির প্রধানমন্ত্রী মেলোনির মধ্যে কি বুড়ো বয়সে প্রেম হয়ে গেল? Prime Minister Modi brought as a gift a very, very good toffee. Melody. নাকি এই হাসি মজা, মেলোডি ট্রফি আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের পেছনে কাজ করছে আলাদা লেভেলের কোনো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যা ভবিষ্যতে ভারত ইউরোপ সম্পর্কের দিকটাকেই বদলে দেবে? সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখবেন, যখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেন, তখনই ইন্টারনেটে যেন একটা আলাদা লেভেলের পরিবেশ তৈরি হয়ে যায়। মানুষ ভালোবাসার কথা বলতে শুরু করে, মিম বানায়, রোমান্টিক গানের রিল তৈরি করে। আর যদি আপনারা খেয়াল করেন, দেখবেন এই দুই নেতাও কিন্তু বিষয়টাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। আর গতকাল তো এই মোদি মেলোনি কেমিস্ট্রিটা একেবারে অন্য লেভেলে পৌঁছে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন প্রধানমন্ত্রী মোদি জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেন, তখন তিনি মেলোনির হাতে পার্লে মেলোডি ট্রফির একটা প্যাকেট তুলে দেন। আর তখন এই দুই নেতাকেই যেন একটু বেশি খুশি খুশি দেখাচ্ছিল। ফলে এই দৃশ্যটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এত লাইক, এত রিটুইট, এত মিম, এত রিলস, মানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড যেন অন্য লেভেলে পৌঁছে যায়। কিন্তু আসল গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল কিন্তু অন্যখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টা দেশের সফরে ছিলেন, আর এই সফরের শেষ ধাপ ছিল ইতালি। আর এখানেই মোদি ও মেলোনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে ভারত এবং ইতালির সম্পর্ককে এখন স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হচ্ছে। কিন্তু কি এই স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ? এর ফলে কেন ভারত ইতালির সম্পর্ক একটা নতুন মাত্রা পেল? তাহলে কি এখানে শুধুই বন্ধুত্ব বা ভাইরাল কেমিস্ট্রির বিষয় নেই? তাহলে কি এর পেছনে চাইনা ফ্যাক্টর কাজ করছে? নতুন কোনো বাণিজ্য করিডর, ডিফেন্স ডিল বা ইন্দো ভূমধ্যসাগরীয় স্ট্র্যাটেজির মতো বড় বড় কোনো জিওপলিটিক্যাল হিসেব নিকেশ? এর সব কিছুই আমরা বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটাতে। বিষয়টা একটু জটিল, তবে কথা দিচ্ছি বিষয়টা আমি সহজ এবং বোধগম্য ভাষাতেই আলোচনা করব। তো চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক মোদি মেলোনির আপাত দৃষ্টিতে পার্সোনাল কেমিস্ট্রির পেছনে থাকা জটিল এক ভূ রাজনৈতিক গল্প। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। লেটস স্টার্ট। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের বিদেশ সফরে যখন তিনি রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন, তখন ভারত এবং ইতালি আনুষ্ঠানিকভাবে নিজেদের কূটনৈতিক সম্পর্ককে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসাবে ঘোষণা করেন। আর এই যৌথ ঘোষণার পর থেকেই ভারত ইতালি সম্পর্ক একটা নতুন মাত্রায় পৌঁছে যায়। এই ঘোষণাপত্রের বিস্তারিত এক্সক্লুসিভ কন্টেন্ট পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, এই স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এটা আবার কি? কেন এটাকে শুধু সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে না দেখে স্পেশাল পার্টনারশিপ হিসেবে দেখা হচ্ছে? এর কারণ ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। দেখুন, ভারত স্বাধীন হওয়ার পর 1947 সাল নাগাদ দুই দেশের মধ্যে প্রথম কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। তবে বহু দশক ধরে এই সম্পর্ক মূলত বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন এবং সামান্য যাতায়াতের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। অর্থাৎ সম্পর্ক ছিল, কিন্তু সেটা কখনোই বড় স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পর্যায়ে পৌঁছয়নি। কারণ সেই সময় ইউরোপে মূলত ফ্রান্স, জার্মানি এবং ইউনাইটেড কিংডমের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই তুলনায় ইতালির সঙ্গে ভারতের তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু ছিল না। উল্টে 2012 সালে এমন একটা ঘটনা ঘটে যায়, যার কারণে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। আপনাদের অনেকেরই ইটালিয়ান মেরিনস কেসের কথা মনে থাকবে। এই ঘটনায় ইতালির দুই মেরিন কেরালার উপকূলের কাছে দুই ভারতীয় জেলেকে গুলি করে হত্যা করেছিল। আর তারপরেই দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়, আইনি বিরোধ শুরু হয়, আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টা নিয়ে বিতর্ক বাড়তে থাকে। পরে বিভিন্ন কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টিকে মিটিয়ে ফেলা হলেও ভারতে এই নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ ছিল। তখন অনেকেই প্রশ্ন তুলেছিল যে অভিযুক্তদের শেষ পর্যন্ত কেন ছেড়ে দিল ভারত? মানে আমি বলতে চাইছি, একটা সময় ভারত ইতালি সম্পর্ক খুব একটা ইতিবাচক বা পজিটিভ অবস্থায় ছিল না। তাই এখন প্রশ্ন হলো, আজকের দিনে অবস্থা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে? কি এমন পরিবর্তন হলো যার কারণে আজ এই দুই দেশ স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মতো উচ্চ স্তরের সম্পর্কে পৌঁছে গেল?
দেখুন, জিওপলিটিক্সে একটা বিষয় খুবই কমন, সেটা হলো শত্রু শত্রু বন্ধু। আর ভারত ইতালি সম্পর্কের ক্ষেত্রে এখন এই একটা বাস্তবতা ভীষণভাবে কাজ করছে, সেটা হলো চীন ফ্যাক্টর। চীনের উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ ভারত এবং ইতালি দুই দেশের কাছেই কিন্তু ভীষণ রকমের অসুবিধাজনক। তবে শুধু ইতালি নয়, বিগত কয়েক বছরে গোটা ইউরোপ বুঝতে শুরু করেছে যে চীনের ওপরে অতিরিক্ত নির্ভরতা যে কোনো সময় যে কোনো রকমের বিপদ ডেকে আনতে পারে। কারণ গত কয়েক দশকে পুরো ইউরোপ জুড়ে ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেন, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস থেকে শুরু করে স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রেই চীনের প্রভাব অত্যন্ত বেশি বেড়ে গিয়েছিল। এখন কোনো অবস্থাতে চীন যদি এগুলোর সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে মুহূর্তের মধ্যেই ইউরোপের অনেক দেশই অচল হয়ে পড়বে। আর চীন যে কখনোই বিশ্বাসযোগ্য পার্টনার নয়, সেটা পৃথিবীর সব দেশই কিন্তু কম বেশি জানে। ফলে ইউরোপীয় দেশগুলো এখন তাদের অতিরিক্ত চীন নির্ভরতা কমাতে চাইছে। আর সেই জায়গায় ভারত একটা বড় এবং নির্ভরযোগ্য বিকল্প পার্টনার হিসেবে উঠে এসেছে। অন্যদিকে ভারতও চাইছে যে ইউরোপের সঙ্গে আরও শক্তিশালী স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করতে। কারণ গ্লোবাল ট্রেড, টেকনোলজি, এনার্জি সিকিউরিটি এবং সাপ্লাই চেন সব ক্ষেত্রেই ইউরোপ এখন ভারতের কাছে একটা লোভনীয় বাজার। আশা করি উভয়ের কাছে কেন জরুরি এটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন প্রশ্ন হলো, ভারত ও ইতালির এই সম্পর্ককে যে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হচ্ছে, এর আসল অর্থটা কি? দেখুন, কূটনৈতিক ভাষায় বললে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলো দুটো দেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে উচ্চ স্তর, মানে দুই দেশের মধ্যে সর্বোচ্চ স্তরের সম্পর্ক। অর্থাৎ এখানে দ্বিপাক্ষিক সম্পর্কটা শুধু আর সাধারণ বন্ধুত্ব বা বাণিজ্যিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দুই দেশের মধ্যে গভীর বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এই ঘোষণা করা হয়। এবং এই বিশ্বাসের উপরে ভর করে ভবিষ্যতে তারা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক কোঅপারেশন বা কৌশলগত সমন্বয়ের পথে এগোতে চায়। এই ঘোষণা দুটো দেশ মিলে করে। মোদ্দা কথা হলো, নতুন এই স্পেশাল সম্পর্কের মধ্য দিয়ে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে, টেকনোলজি শেয়ারিং বাড়বে, মেরিটাইম সিকিউরিটি বা সমুদ্র বাণিজ্য নিরাপত্তা এবং সাপ্লাই চেন নিয়ে যৌথভাবে কাজ করা হবে। পাশাপাশি সরকার, সামরিক বাহিনী, শিল্প প্রতিষ্ঠান এবং কূটনৈতিক স্তরে নিয়মিত যোগাযোগ এবং কোঅর্ডিনেশন আরও বাড়ানো হবে। অর্থাৎ সম্পর্ক এখন শুধুমাত্র ডিপ্লোমেসির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সেটা ধীরে ধীরে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট বা দীর্ঘমেয়াদী কৌশলগত সমন্বয়ের দিকে এগোচ্ছে। এখানে একটা বিষয় আরও বিশেষভাবে মনে রাখতে হবে যে ভারত কিন্তু সব দেশের সঙ্গে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই শব্দটাকে ব্যবহার করে না। খুব অল্প কয়েকটা দেশের ক্ষেত্রেই এই ধরনের মর্যাদা দেওয়া হয়, কারণ এর মাধ্যমে আসলে বোঝানো হয় যে সেই দেশটিকে ভারত দীর্ঘমেয়াদে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে দেখছে। আশা করি এই অবধি বিষয়টা বোঝাতে পারলাম। এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী মোদি আর জর্জিয়া মেলোনির এই বৈঠক থেকে ঠিক কোন কোন বড় বিষয় নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে, যার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই চুক্তিকে মোদি মেলোনি মাইলস্টোন চুক্তি হিসাবে আখ্যায়িত করছে। বলা হচ্ছে এই চুক্তির মাধ্যমে ইতালি এবং ভারত একযোগে কোণঠাসা করে ফেলতে পারে চীনকে। সেই গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো, তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি নেব। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা অনেকেই হয়তো এবার নিট পরীক্ষা দেবে, হয়তো কোয়ালিফাইও করবে। তবে আপনারা হয়তো এটাও জানেন যে ভারতে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা এতটাই কম যে নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে সিট পাওয়াটা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। আবার বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS পাস করতে কোটি টাকার ওপরে খরচ হয়ে যায়, সেটাও আবার অনেকেরই সাধ্যের বাইরে। সেক্ষেত্রে অনেকেই তাদের ছেলে মেয়েকে সাধ্যের মধ্যে খরচে, মানে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচের 1/4 টাকায় রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো দেশ থেকে MBBS পাস করিয়ে আনে। আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাস করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরাই করি। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে,
তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন অবস্থায় যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশে থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস পাশ করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপার্সও হয় তাহলেও আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন। এই ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, ভারত এবং ইতালির সম্পর্ক অনেকগুলো ক্ষেত্রে দ্রুত শক্তিশালী হতে চলেছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল রোডম্যাপ। সহজ ভাষায় বললে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও ইতালি এখন অনেক বড় পরিসরে একসঙ্গে কাজ করতে চাইছে। কিভাবে? এবার থেকে ভারত ও ইতালি দুই দেশই যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে। বিভিন্ন অস্ত্র তৈরির ক্ষেত্রে টেকনোলজির শেয়ার বা ট্রান্সফার হবে। পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা, যৌথ শিল্প উৎপাদন এবং সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতাকেও আরও বেশি শক্তিশালী করা হবে। অর্থাৎ ভবিষ্যতে হেলিকপ্টার প্রযুক্তি, নৌবাহিনী প্ল্যাটফর্ম, সামুদ্রিক অস্ত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং রাডার প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভারত এবং ইতালি একসঙ্গে কাজ করবে। এখন প্রশ্ন হলো, বিষয়টা ভারতের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ এখনও ভারতকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়, আর দীর্ঘদিন ধরে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে এই আমদানি নির্ভরতাকে কমাতে চাইছে এবং দেশীয় উৎপাদন বাড়িয়ে দেশের ভেতরেই উন্নত সামরিক অস্ত্র এবং প্রযুক্তি তৈরি করতে চাইছে। এখানে মনে রাখতে হবে যে এয়ারোস্পেস, হেলিকপ্টার প্রযুক্তি, নৌ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত ইলেকট্রনিক্স এবং র্যাডার প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রেই ইতালি কিন্তু যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে। যে টেকনোলজিগুলো ভারতের হাতে এলে ভারতের প্রতিরক্ষা আরও অনেক বেশি উন্নত, আগের থেকে অনেক বেশি আধুনিক হতে পারবে। আর এই কারণেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ইতালির এই নতুন পার্টনারশিপ মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের উদ্যোগকে অনেকখানি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতালির কিছু বড় প্রতিরক্ষা কোম্পানি এখন ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে। এটাও ভারতের জন্য অত্যন্ত বড় একটা প্রাপ্তি। এদের মধ্যে প্রথম কোম্পানিটা হলো লিওনার্ডো এসপিএ। এটি ইউরোপের অন্যতম বড় প্রতিরক্ষা এবং এয়ারোস্পেস সংস্থা। হেলিকপ্টার প্রযুক্তি, এয়ারোস্পেস সিস্টেম, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার থেকে শুরু করে নানা ধরনের উন্নত সামরিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি তৈরির ক্ষেত্রে এই সংস্থার কিন্তু আন্তর্জাতিক মানের দক্ষতা রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের আদানি ডিফেন্স এবং এরোস্পেস ইতিমধ্যেই লিওনার্ডোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছে, যার লক্ষ্য হলো ভারতে একটা পূর্ণাঙ্গ হেলিকপ্টার উৎপাদন ব্যবস্থাকে গড়ে তোলা। অর্থাৎ শুধু তৈরি পণ্য কেনা নয়, বরং ভবিষ্যতে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি দেওয়া নেওয়া, উৎপাদন স্বনির্ভরতা এবং দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ইতালীয় কোম্পানি হলো ফিনক্যান্টিয়ারি। এটি বিশ্বের অন্যতম বৃহৎ শিপ বিল্ডিং কোম্পানি বা জাহাজ নির্মাণ কোম্পানি, যারা বিশেষভাবে যুদ্ধ জাহাজ, নেভাল প্ল্যাটফর্ম এবং সাবমেরিন নির্মাণে আন্তর্জাতিক মানের দক্ষ। ফলে ভারতের নেভি মডার্নাইজেশন বা নৌবাহিনীর আধুনিকরণের ক্ষেত্রেও এই কোম্পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি এবং নৌ সক্ষমতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই ধরনের অংশীদারিত্ব ভবিষ্যতে ভারতকে বড়সড় কৌশলগত সুবিধা এনে দেবে। এখন এই পুরো সম্মেলন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু সামনে এসেছে, সেটা হলো ইন্দো মেডিটেরিয়ান ধারণা। আর ভবিষ্যতের ভূরাজনীতি বোঝার জন্য এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। যদি ম্যাপের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন ভারতের প্রভাব মূলত আরব সাগর এবং ভারত মহাসাগর জুড়ে বিস্তৃত। ভারত চায় এই পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় থাকুক, কারণ বিশ্বের বড় অংশের সমুদ্র বাণিজ্য এবং জ্বালানি তেলবাহী জাহাজ এই সমুদ্র পথ দিয়েই কিন্তু চলাচল করে। অন্যদিকে ইতালির অবস্থান ভূমধ্য সাগর অঞ্চলে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমুদ্র পথ। ইউরোপ,
মিডল ইস্ট, উত্তর আফ্রিকার মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও ইতালি একটা বড় গেটওয়ে বা প্রবেশ পথ হিসাবে কাজ করে। আর এখান থেকেই ইন্দো মেডিটেরিয়ান বা ইন্দো ভূমধ্যসাগর ধারণাটার গুরুত্ব সামনে আসছে। কৌশলগত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ইন্দো মেডিটেরিয়ান সমুদ্রপথটা হচ্ছে ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে, এরপরে গালফ রিজিয়ন, রেড সি, সুয়েজ ক্যানেল হয়ে পুরো ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান অঞ্চল পর্যন্ত বিস্তৃত একটা বিস্তৃত সমুদ্রপথ। আর এই পুরো সমুদ্রপথ বা সমুদ্র করিডোরটাই আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেড এবং স্ট্র্যাটেজিক কানেক্টিভিটি জোনে পরিণত হয়েছে। ফলে ভবিষ্যতের গ্লোবাল জিওপলিটিক্স, জ্বালানি তেল পরিবহন এবং সাপ্লাই চেন কম্পিটিশনের ক্ষেত্রেও এই অঞ্চলের গুরুত্ব আরও বাড়তে চলেছে। আর এই করিডোরের এক প্রান্তে রয়েছে ভারত আর অন্য প্রান্তে রয়েছে ইতালি। তাই পুরো এই সমুদ্রপথের কন্ট্রোল রাখতে গেলে ভারত এবং ইতালির মধ্যে গভীর বন্ধুত্ব থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আইএমইসি। আইএমইসির ফুল ফর্ম হলো ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। এই মেগা কানেক্টিভিটি প্রজেক্টের প্রথম ঘোষণা করা হয়েছিল 2023 সালে ভারতে অনুষ্ঠিত G20 নিউ দিল্লি সামিটে। এই করিডোরের মূল লক্ষ্য হলো ভারত, মিডল ইস্ট, ইউরোপকে একটা বিশাল সমুদ্রপথ, রাস্তা, রেল লাইনের নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে যুক্ত করা। সহজভাবে বললে ভারত থেকে পণ্য আরব সাগর হয়ে ইউএই, সৌদি আরবিয়া, জর্ডন এবং ইসরায়েলের বিভিন্ন বন্দর এবং রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ এটি ভবিষ্যতের একটা অল্টারনেটিভ গ্লোবাল ট্রেড করিডোর বা আন্তর্জাতিক বাণিজ্য বিকল্প সমুদ্রপথ হিসেবে তৈরি করার চেষ্টা চলছে। আর ইতালির গুরুত্ব ঠিক এইখানেই, কারণ ইতালি ভূমধ্যসাগরের প্রবেশপথে অবস্থিত। তাই ভবিষ্যতে আইএমইসির ইউরোপীয় এন্ট্রি পয়েন্ট বা গেটওয়ে হিসাবে ইতালি কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে চলেছে। তবে শুধু বাণিজ্য নয়, অনেক বিশ্লেষক এটাকে মনে করেন যে আইএমইসি আসলে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বড় বিকল্প হিসাবে ধীরে ধীরে উঠে আসছে। আর তাই এই প্রজেক্ট শুধুমাত্র ইকোনমিক করিডোর নয়, বরং ভবিষ্যতের গ্লোবাল জিওপলিটিক্সের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আশা করি এই গভীর বিষয়টাকে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারলাম। এছাড়াও নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন বা ইনোভেশনের ক্ষেত্রেও ভারত এবং ইতালির মধ্যে নতুন করে পার্টনারশিপ তৈরি হচ্ছে। দুই দেশই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কাউন্টিং, সেমিকন্ডাক্টর, স্পেস টেকনোলজি এবং টেলিকমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে যাচ্ছে। কারণ আজকের বিশ্বে প্রযুক্তিই কিন্তু সবচেয়ে বড় শক্তি। আর ইনোভেশন বা উদ্ভাবনের পার্টনারশিপের ক্ষেত্রে দুই দেশের স্টার্টআপগুলোকে একসঙ্গে যুক্ত করা হবে, গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়ানো হবে এবং শিল্পক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে। অর্থাৎ ভারত ইতালি সম্পর্ক এখন শুধু আর সাধারণ বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে নলেজ পার্টনারশিপের রূপ নিচ্ছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো। এখন যদি ভারত ও ইতালির মধ্যে ট্রেড এবং ইনভেস্টমেন্টের বিষয়টা দেখি, তাহলে সম্প্রতি বছরগুলোতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক দ্রুত শক্তিশালী হচ্ছে। বর্তমানে ভারত ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 14 বিলিয়ন ইউরো। আর ভারত এই বাণিজ্যে ট্রেড সারপ্লাস অবস্থানে রয়েছে, অর্থাৎ ভারত ইতালির কাছে বেশি বিক্রি করছে আর কম কিনছে, মানে ভারত লাভে রয়েছে। সংখ্যার দিক থেকে দেখলে ভারত বর্তমানে ইতালিতে প্রায় 8.5 বিলিয়ন ইউরো রপ্তানি করে, অন্যদিকে ইতালি থেকে আমদানি করে প্রায় 5.7 বিলিয়ন ইউরোর কাছাকাছি। অর্থাৎ ভারত প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ইউরো ট্রেড বেশি করে ইতালির থেকে। তবে দুই দেশের লক্ষ্য এখন আরও অনেকখানি বড়। আগামী কয়েক বছরের মধ্যেই, বিশেষ করে 2029 সালের মধ্যেই এই বাইল্যাটারাল ট্রেডকে 20 বিলিয়ন ইউরো পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর এই ইকোনমিক পার্টনারশিপ এখন শুধুমাত্র ট্রেডের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না, এর সঙ্গে সিকিউরিটি এবং জিওপলিটিক্যাল কোঅর্ডিনেশনও কিন্তু ধীরে ধীরে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানে মোদি আর মেলোনির এই বৈঠকে রাশিয়া ইউক্রেন ওয়ার, পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতা, ইন্দো প্যাসিফিক সিকিউরিটি, ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং গ্লোবাল টেরোরিজমের মতো গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক বিষয় নিয়ে
নিয়েও কিন্তু রীতিমতো আলোচনা হয়েছে। অর্থাৎ ভারত ও ইতালি এখন শুধু ইকোনমিক পার্টনার নয়, বরং অনেক ক্ষেত্রেই নিজেদের স্ট্র্যাটেজিক ভিউ পয়েন্ট একে অপরকে কিন্তু শেয়ার করছে, নিজেদের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছে। এগুলো ছাড়াও আরও একটা দিক রয়েছে, যেটা হলো সাংস্কৃতিক দিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, তখন তিনি রোম এবং কাশীর কথা একসঙ্গে উল্লেখ করেন। ইতালির রোম এবং ভারতের কাশী বা বারাণসী, এই দুই শহরকেই বিশ্বের প্রাচীনতম এবং ইটারনাল সিটিজ হিসাবে বর্ণনা করেন নরেন্দ্র মোদী। আশা করি এখন আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী মোদী এবং জর্জিয়া মেলোনির বৈঠকে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ইন্টারনেট জুড়ে মোদি এবং মেলোনির সম্পর্ক নিয়ে যে মজাদার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তার কোনো গুরুত্ব নেই। দেখুন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনি একসঙ্গে দেখা করেন, তখন সেটা মানুষের খুবই পছন্দের একটা বিষয় হয়। সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যায়। দুই নেতার মধ্যে একটা বিশেষ ধরনের পার্সোনাল কেমিস্ট্রিও দেখা যায়। আর সম্পর্কের সেই কেমিস্ট্রিটা শুধুমাত্র ব্যক্তিগত বন্ধুত্বের ইমেজই তৈরি করে না, বরং এক ধরনের রাজনৈতিক মোমেন্টামও কিন্তু তৈরি করে। সাধারণ মানুষের কাছেও মনে হয় দুই দেশ যেন আগের তুলনায় অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। আর আধুনিক ডিপ্লোমেসিতে এই পাবলিক পারসেপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর এই পাবলিক পারসেপশন থেকেই দুটি দেশের মানুষের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, যেটা আন্তর্জাতিক কূটনীতির থেকেও অনেক বড় একটা ইস্যু। তাই মানুষ খুশি হয়েছে, মানুষ আরও খুশি হোক। ইতালি এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক। আশা করি হাসি ঠাট্টা, সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও, প্রেম রিলস, মিমের পেছনে ভারত এবং ইতালির মধ্যে তৈরি হওয়া ভূ রাজনৈতিক সম্পর্ককে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারলাম, যেটা আমার দায়িত্ব ছিল। এখন আপনাদেরও কর্তব্য হবে এই ভিডিওটাকে বেশি করে লাইক করা, যাতে অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছয়। কমেন্ট বক্সে গঠনমূলক মন্তব্য করা এবং হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে ভিডিওটাকে শেয়ার করে দেওয়া, যাতে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছয়। আর হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সব রকম সহায়তা করে। যদি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কলকাতা অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সজাগ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।